খার্গ আইল্যান্ড দখল করার জন্য আমেরিকার সেনাবাহিনী এই যে আপনি এয়ারবোর্ন 82 এয়ারবোর্ন ডিভিশন এবং মেরিনকে উনি পাঠিয়েছে বা পাঠাচ্ছে। তো এখন ওই খবর পেয়ে ইরানের আবার ওদের তো নিজস্ব কমান্ডো বাহিনী আছে, তারপর সেনাবাহিনী আছে, রিপাবলিকান গার্ড আছে, আবার মিলিশিয়া বাহিনী আছে, আর 10 লাখ লোক এই যুদ্ধে আপনার যোগদান করার জন্য তারা নাম লেখাচ্ছে। তাহলে আপনি চিন্তা করে দেখেন যে অবস্থাটা কিরকম। আরেকটা জিনিস হচ্ছে খার্গ আইল্যান্ডে তারা ইরান তাদের প্রতিরক্ষা ব্যবস্থা অনেক সুদৃঢ় করে রেখেছে, সুতরাং খুব সহজ হবে না এটা আক্রমণ করার। এখন যেটা দুইটা ক্ষেত্রে আসছে সেটা হচ্ছে যে ইসরায়েল যখন তাদের অস্তিত্ব সংকটে পড়ে যায় তখন তারা কিন্তু পারমাণবিক বোমা ব্যবহার করতে পারে। আবার আমেরিকাও সেটা করে। আমেরিকা দ্বিতীয় মহাযুদ্ধের শেষের দিকে 1945 সালের আগস্ট মাসে হিরোশিমা এবং নাগাসাকিতে প্রথম অ্যাটমিক বোমা ব্যবহার করে। কারণ ইউরোপ থিয়েটারে যুদ্ধ বন্ধ হয়ে গেলেও জাপান তখন যুদ্ধ চালিয়ে যাচ্ছিল, তো তাদেরকে ওই ব্যাপক ক্ষতির সাধন করে এই পারমাণবিক বোমা নিক্ষেপ করে তাদেরকে আত্মসমর্পণে বাধ্য করা হয়। তো এখন 1945 সালে যেটা সম্ভব ছিল এইটা 2026 এটা সম্ভব না, কারণ এই পারমাণবিক অস্ত্র ব্যবহারের ব্যাপারে ইতিমধ্যে রাশিয়ার তরফ থেকে হুঁশিয়ারি আসছে, সুতরাং এটা খুব সহজ হবে না। তো সব মিলায়ে আমাদের ওই যে আমরা বলি না মানকাজি ইসরায়েল যদি ব্যবহার করেন পারমাণবিক অস্ত্র, সেই ক্ষেত্রে ইরানের পদক্ষেপটা কি হবে? ইনকেস যদি ইরানের কাছে পারমাণবিক অস্ত্র এই মুহূর্তে রয়েছে কিনা, এটা এখন সবচেয়ে বড় আলোচনা। ইরান আসলে কি পারমাণবিক শক্তিধর হয়ে গেছেন বা হবেন, এরকমটা কতটুকু সম্ভাবনা? এই ক্ষেত্রে এটা সুনির্দিষ্ট কোনো তথ্য নেই এবং এটা প্রকাশও করে না। এটা হচ্ছে প্রকাশ না করার একটা কারণ হচ্ছে যুদ্ধবিদ্যায় একটা জিনিস আছে, সেটা অনেকেই বুঝতে একটু সময় নেন, সেটা হচ্ছে সারপ্রাইজ। অর্থাৎ মানে হঠাৎ করে তারা এগুলো ব্যবহার করছে। আপনার মনে আছে যে ইরানের সমস্ত এই 90% 80% তাদের মিসাইল ব্যবস্থা, বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংস করে দিয়েছে। তারপরে তো ইরানি মিসাইল এবং ড্রোন হামলায় ইসরায়েল এবং জিসিসি কান্ট্রিগুলো বিপর্যস্ত অবস্থায় আছে। আবার এদিকে বিমান প্রতিরক্ষার ইয়েতে আপনি F-35 যেটা সবচেয়ে বেশি দামি এবং গর্ব করা হতো যে এই যুদ্ধ বিমানকে কেউ এটা ভূপাতিত করতে পারবে না। তো সেখানে হচ্ছে কারণ রেডারে খুব বেশি দেখা যায় না, রেডার ক্রস সেকশন খুব কম। কিন্তু একটা জিনিস, বিমান চললে তো তার যে আপনার এই যে তেল পোড়ার ফলে যে আপনার ধোঁয়া বের হয়, তো হিট সিকিং মিসাইল দিয়ে সেটা করেছে, আক্রমণ করেছে। এবং এই যে এয়ার টু এয়ার ফুয়েলিং, অর্থাৎ যুদ্ধ বিমানগুলো একটা নির্দিষ্ট সময় অন্তর তাদের রিফুয়েলিং করতে হয় যাতে করে তারা আকাশে বেশিক্ষণ থাকতে পারে। তো এরকম একটা কাতারে আপনার ইরাকে ধ্বংস করা হয়েছিল, আর একটা ক্ষতিগ্রস্ত হয়ে তারা নিজের ঘাঁটিতে ফেরত যেতে পেরেছিল, এবং সৌদি আরবের একটা ঘাঁটিতে 5টা এরকম রিফুয়েলিং ট্যাঙ্কার KC-135 বোধহয় নামটা ওটার পরিচিতি, তো সেটাও ধ্বংস করেছে। আবার দেখলাম যে এই যে বিমানে রেডার বসায় বিভিন্ন তথ্যপত্র সংগ্রহ করে অ্যাওয়াক্স এয়ারক্রাফট, যেটা বলে আর্লি ওয়ার্নিং সিস্টেমটা, তো সেটাও আবার ইরান ধ্বংস করেছে। এখন এই তথ্যগুলো আমি যেটা বলছি আমি ইন্টারনেট থেকে বিভিন্ন সূত্র থেকে পাওয়ার পরে বলছি, তবে এইটা যাদের ক্ষতি হয়েছে তারা স্বীকার করে না, আর এগুলোর সুনির্দিষ্ট কোনো ব্যাখ্যা দেয় না যে আমাদের এতগুলো বিমান ধ্বংস হয়েছে, আমাদের এতজন লোক মারা গেছে, এতজন আহত হয়েছে, এগুলো কেউ বলে না। যেমন ইরানের কত ক্ষতি হয়েছে আমরা আনুমানিক ক্ষতি বলছি,
ঠিক আমেরিকারও কতজন মারা গেছে, কতজন আহত হয়েছে, সেগুলো আমরা ওইভাবে জানতে পারছি না। ইসরায়েলের ক্ষেত্রেও একই। তো এটাকে বলে যুদ্ধবিদ্যা, এটাকে বলা হয় ফগ অফ ওয়ার, অর্থাৎ আপনার বিভিন্ন বিষয়ে অস্পষ্টতা থাকে। এটা হচ্ছে যুদ্ধবিদ্যার একটা স্বীকৃত আহ, আহ, প্রথা। স্পষ্ট তথ্য পাওয়া খুব মুশকিল। জি। জি। আচ্ছা, একটা বিষয় একটু বলি যে হরমুজ প্রণালীর যে বিষয়টা এসেছে, যে ট্রাম্প বারবার হরমুজ প্রণালী নিয়ে আলোচনা করতেছেন যে হরমুজ প্রণালী যেন খুলে দেওয়া হয়। আহ, ট্রাম্পের অন্যতম শর্ত হচ্ছে হরমুজ প্রণালী খুলে দিতে হবে, তার জন্য ইরানের নিয়ন্ত্রণে থাকতে পারবে না, কিন্তু ইরান হরমুজ প্রণালী নিয়ন্ত্রণ রাখতে চাচ্ছে। হরমুজ প্রণালী খুলে দেওয়াটা আসলে এতটা গুরুত্বপূর্ণ কেন এই মুহূর্তে ট্রাম্পের কাছে? এবং ট্রাম্প সময় বেঁধে দিয়েছেন। হরমুজ প্রণালী কি আসলে ইরানের সবচাইতে বড় অস্ত্র কিনা আমেরিকাকে পরাজয় করার জন্য? শুধু আমেরিকা না, এটা হচ্ছে আপনার সমস্ত, এটা পৃথিবীর যে আম, আহ, তেল সরবরাহ তার 20 ভাগের, তেল এবং গ্যাস তার 20 ভাগের উপরে এই প্রণালী দিয়ে যায়। এটা গেল একটা দিক। 2 নম্বর হচ্ছে হরমুজ প্রণালীটা ইরানের ইরানের সীমানাভুক্ত, এরিয়াভুক্ত। কেন? এই 2টা দ্বীপ আছে যেটা আপনার ইয়ের সাথেই, আরব আমিরাতের লাগোয়া। এটা আবু মুসা দ্বীপ, আর এটা যেন কি একটা দ্বীপ আছে, সেটা কিন্তু ইরানের আহ, অংশ অংশে পড়ে। তাহলে আপনি দেখেন যে হরমুজ প্রণালী শুধু মানে তো ইরানের এক একদিক না, তার মানে এর বাইরেও ওই আহ, মানে আরব আমিরাত সাইডে যে 2টা দ্বীপ আছে, আবু মুসা দ্বীপ আছে, সেটাও ইরানের। এখন এখন মজার ব্যাপার হচ্ছে যে এটা কিছুটা আরব আমিরাত বলে এটা আমাদের, কিন্তু ইরান বলে এটা আমাদের। সুতরাং এটা ইরানের দখলেই আছে। সুতরাং এই ওই যে হরমুজ প্রণালীটা আপনার ইরানের এখতিয়ারভূত হয়ে গেছে। এটা গেল একটা দিক। তারও মজার, তারও আগে এটা গুরুত্বপূর্ণ হচ্ছে হরমুজ প্রণালী তো চালু ছিল। এই ট্রাম্পের যুদ্ধ কারণে তো হরমুজ প্রণালী বন্ধ করছে ইরান, এবং এখনো কিন্তু পুরোপুরি বন্ধ না। এই আপনার যে সমস্ত ইরানের ভাষায় বর্তমানে যারা মানে এই এই যুদ্ধে ইরা আমেরিকার সাথে বা ইসরায়েলের সাথে সহযোগিতা করছে বা সহযোগিতা করছে, তাদের ট্যাঙ্কার বাদ দিয়ে অন্যান্য দেশের ট্যাঙ্কারগুলো যাচ্ছে। আজকে দেখলাম স্পেনের ট্যাঙ্কারগুলো, অয়েল ট্যাঙ্কারগুলো চলে যাচ্ছে। এদিকে ভারতের ট্যাঙ্কার গেছে, পাকিস্তানের ট্যাঙ্কার গেছে, চীনের ট্যাঙ্কার তো যাচ্ছেই। সুতরাং বন্ধ নেই, এটা হচ্ছে সীমিতকরণ করা হয়েছে। এটাকে এইভাবে বললে ভালো হয়। জি। হুম। আচ্ছা, এখানে ইরানের একটা বিষয় বলি যে আজকে আরেকটা বিষয় দেখেছে, এই যে 8টা দেশে, বাংলাদেশেও 8টা দেশের জন্য হরমুজ প্রণালী খুলে দেওয়া হয়েছে, জি। তার মধ্যে জি। ভারত সহ আরো কয়েকটা দেশ রয়েছে। জি। ইরান বলছেন যে আমেরিকার পরাশক্তি, আমেরিকার মিত্র দেশগুলোর সঙ্গে তারা কাজ করবে না, কিন্তু ইসরায়েলের মিত্র দেশ ভারত, যেটা নরেন্দ্র মোদী হামলার 2 দিন আগেই ইসরায়েল সফর করেছেন, বলা হয়ে থাকে যে এই হামলার পেছনে হয়তো নরেন্দ্র মোদীর অনেক ধরনের একটা ইঙ্গিত থাকতে পারে। সেক্ষেত্রে ভারতের সঙ্গে ইরানের সম্পর্কটা আসলে কি, যে ইরান ভারতকেও অনুমতি দিচ্ছেন? মোদী সংসদে বলেছেন যে মোদী চেষ্টা করছেন হরমুজ প্রণালী খোলানোর জন্য। এখানে মোদীর প্রভাবটা আসলে কতটুকু রয়েছে হরমুজ না, প্রণালী? প্রথমত হচ্ছে যে এই ইরানের সাথে কিন্তু ভারতের সম্পর্ক আগে ভালো ছিল। এই যে চাবাহার পোর্ট কিন্তু ইরান এবং আম, ভারত যৌথভাবে তারা উন্নয়ন করেছে। কিন্তু বর্তমান সময়ে, বিশেষ করে গত জুনে, 2025-এর জুনে যে আক্রমণ হলো, সেই সময় অনেক ভারতীয় পাওয়া গেছে যারা ইসরায়েলের চর হিসেবে কাজ করেছে। এটা গেল একটা দিক। আরেকটা দিক হচ্ছে যে ভারত সরাসরি এই যুদ্ধে অংশগ্রহণ করেনি কারো পক্ষে। যেমন এই আমেরিকার এখন যে একটা বড় প্রয়োজন পড়েছে, সেটা হচ্ছে যে ভারতীয় পোর্টগুলো ব্যবহার করার জন্য। কারণ তাদের যে জাহাজগুলো মানে রসদ পুনরায় ভরার জন্য, কিন্তু ওটা এখনো এই ব্যাপারে কোনো স্পষ্ট পাওয়া যায় না। সুতরাং যে অর্থে আপনার শত্রু দেশ ভাবা যায়, সেটা এখনো ইরান মনে করেনি, সেই জন্য এটা হচ্ছে। তবে ইরানের সাথে ভারতের এখন খুব একটা ভালো দহরম মহরম ওরকম নাই, আগে যেভাবে ছিল। হুম, জি। জি। আচ্ছা, আমরা প্রায় শেষ পর্যায়ে আছি। আমি একটা প্রশ্ন নিয়ে শেষ করব যে এই যুদ্ধের ভবিষ্যৎ কি? আহ
ইরান 5টা শর্ত দিয়েছেন, ট্রাম্প 15টা শর্ত দিয়েছেন। কেউ কারো শর্ত মেনে নেওয়ার মতো পরিস্থিতিতে নেই। তাহলে আসলে এই যুদ্ধের শেষ ভবিষ্যৎটা কি হতে পারে? জনাব ফিরোজ জামান। আচ্ছা, আমি এই প্রসঙ্গে আগেই একটু বলেছি। যিনি প্রশ্ন করেছেন উনি হয়তো এটা মিস করেছেন। সেটা হচ্ছে আলোচনার টেবিলে আপনি একটা প্রস্তাব দেবেন, আমি একটা প্রস্তাব দেব। তারপরে আমরা বলি যে ঠিক আছে, আপনার এটা মানলাম, এটা মানলাম না, আর এটা আমরা ভেবে দেখব, এটা আমরা পরবর্তীতে আপনাকে উত্তর দেবো। এভাবে আলোচনা হয় এবং এইভাবে একটা সমঝোতা আছে। এখন যুদ্ধে ইরান এর আপার হ্যান্ড আছে। এখন আমেরিকা মুখে যাই বলুক না কেন, ও আমেরিকা চেষ্টা করছে এই যুদ্ধ থেকে দ্রুত বের হওয়ার জন্য। এবং এই যে দেখেন, ওরা বলল যে হরমুজ প্রণালী খুলে যদি না দেওয়া হয়, তাহলে আমরা 48 ঘন্টার মধ্যে ইরানে সব আক্রমণ করব, সব মানে ওই যে পাওয়ার স্টেশনগুলো ধ্বংস করে দেব। কিন্তু হুম, ইরান না বলতেই আমেরিকা আবার 5 দিন বাড়ালো, আবার এই 10 দিন বাড়িয়েছে। সুতরাং এর তাগিদটা কার দেখেন, এটা জিনিসটা এইভাবে বুঝতে হবে। আরেকটা ছোট্ট জিনিস আমি অনুরোধ করব দর্শক শ্রোতাদেরকে, এই জিনিসটাকে আপনি যে কোনো একটা পার্টিকুলার মানে একটা নির্দিষ্ট ঘটনার প্রেক্ষিতে বিবেচনা করলে হবে না। এই ঘটনার পিছনে আহ, বিষয়গুলো বিবেচনা নিতে হবে, তাহলে আপনাদের পক্ষে এই জিনিসটা বোঝার সুবিধা হবে। জি, ধন্যবাদ। হুম, জি, জি, ধন্যবাদ। আমরা শেষ পর্যায়ে আছি জনাব মেজর জামান। আমি আরেকটা প্রশ্নের মাধ্যমে শেষ জি। করব যে ডোনাল্ড ট্রাম্প বলছেন ইরান আ আ ট্রাম্পকে ফোন করেছেন যুদ্ধবিরতির জন্য বা ট্রাম্পের কাছে ইরানই ১ম ফোন করেছেন। অপরদিকে পাকিস্তানের প্রধানমন্ত্রী এবং সেনাপ্রধান আমেরিকা যাবেন, যুদ্ধ মধ্যস্থতা করার চেষ্টা করতেছেন। পাকিস্তান কি আসলে যুদ্ধ মধ্যস্থতা করতে পারবেন কিনা বা পাকিস্তানের মাধ্যমে এই যুদ্ধবিরতির করা সম্ভব মনে করেন কিনা? এটা দেখেন, পাকিস্তান তো এখানে কোনো পার্টি না। এখন পাকিস্তানের বিষয়ে আপনার এই ইরান মধ্যস্থতাকারী হিসেবে মেনে নিয়েছে, কারণ পাকিস্তান কিন্তু ইরানের প্রতিবেশী। আবার আমেরিকাও সাথে ভালো সম্পর্ক, সেজন্য তারাও আহ, তাদেরকে মধ্যস্থতাকারী হিসেবে মেনে নিয়েছে। এখানে যেটা হচ্ছে, ইরান বলছে যে এই মধ্যস্থতায় আপনার জেরাল্ড কুশনার, যিনি হচ্ছে ডোনাল্ড ট্রাম্পের মেয়ের স্বামী, যিনি একজন ইহুদি, ইনি বলেছিলেন গাজাতে খুব সুন্দর রিসোর্ট করা যাবে। বুঝতে পেরেছেন জি, হুম, তো? রাইট। তা এখন আরেকজন হচ্ছে উইটকফ। তো এরা থাকলে তারা অংশগ্রহণ করবে না, কারণ ইতিপূর্বে এই দুইজনের সাথে আলোচনায় হয়েছিল, এবং তাদের আলোচনা শেষ হওয়ার আগেই পিছন থেকে ছুরি মারেছে এই যে আমেরিকা, দুইবারই তারা আক্রমণ করেছে। সুতরাং আমেরিকার বিশ্বাসযোগ্যতা কম, এই জন্য আমেরিকান ভাইস প্রেসিডেন্ট সম্ভবত এটাতে নেতৃত্ব দিতে পারেন যদি সেই পর্যায়ে যায়।